বঙ্কিম স্মৃতি সংঘের ৫৫ বছর পদার্পণে তাদের আজ থেকে যে নাট্য উৎসবের শুভ সূচনা, তাকে অভিনন্দন। মঞ্চে আসীন দুই নাট্যজনকে আমার অন্তরের শ্রদ্ধা, এবং সামনে যারা বসে আছেন বঙ্কিম স্মৃতি সংঘের সভ্য এবং অন্যান্য যারা এসেছেন তাদের সকলকে আমার প্রণাম, অভিনন্দন জানিয়ে দু চার কথা। আপনারা ইতিমধ্যেই আজকের বিষয় সম্পর্কে অবগত আছেন। বর্তমান সময়ের বিচ্যুতিতে থিয়েটারের ভূমিকা। থিয়েটার সংস্কৃতির একটা প্রাচীনতম প্রথা, অনেকটা বহতা নদীর মতো, অনেক চড়াই উতরাই ঘাত প্রতিঘাত পেরিয়ে সময়কে সঙ্গে নিয়ে সে দীর্ঘ পথ অতিক্রম করে চলেছে, এবং এই দীর্ঘ পথযাত্রায় বারে বারেই থিয়েটার পাল্টাতে গেছে সময় এবং পরিস্থিতিকে নিয়ে। এখন এই থিয়েটার নিয়ে আলোচনা, আমার থিয়েটার নিয়ে বলা মূলত জেলা থিয়েটার, আমার ক্ষেত্রটা খুব ছোট, কারণ এই থিয়েটার বর্তমান সময়টাকে বলতে গেলে একটু অতীতকে ছুঁতে হয়। কারণ এই থিয়েটার যে সময় থেকে শুরু হয়েছে, প্রথম বক্তা বললেন, বিস্তৃত বললেন, ইতিহাস ধরে ধরে বললেন, স্বদেশ বিদেশ সব মিলে বললেন। কারণ আমাদের এই দেশের মানুষ, আপনারা এখানে যারা আছেন তারা অনেকেই জানেন, গোটা দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে, তারা দেশভাগ দেখেছেন। থিয়েটারকে খুব একটা গ্রুপ হিসেবে দেখতে চাইছি না, সেটার নানা কারণ আছে। শান্তনু দাস কিছুক্ষণ বললেন যে এর একটা ওয়ার্ল্ড ব্যাপী চক্রান্ত, যে মানুষকে বিচ্ছিন্ন করার, সেই বিচ্ছিন্ন করার প্রবণতা থেকে মানুষ বিচ্ছিন্ন হয়েছেন কিনা আমি জানি না। যে নাটকের দলগুলো একটা দল ছিল, সেটা একটা ব্যক্তি মানুষে রূপান্তরিত হলো। এই যে 10 মাথার এক ভাবনা, সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, মানুষ সম্পর্কে, সেই ভাবনাগুলো ক্রমশ আর সে সমাজের কথা নয়, সে আর সমাজের দর্পণ নয়। আমি একজন ব্যক্তি মানুষ, আমি যা জানি, আমার যা করিশ্মা আছে, সেই করিশ্মার থিয়েটার শুরু করলো। একক মানুষের থিয়েটার। আর এই যে চতুর্দিকে মানুষ বিচ্ছিন্ন হলো, তখন সে আর গ্রুপ করতে চাইছে না, তখন সে বিভিন্ন দলে অভিনয় করতে শুরু করলো। ফলে এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ, তখন এই যে সংঘবদ্ধ হলে যে জোর, যে সাহস, যে প্রতিবাদী সত্তা, যে আদর্শ, সমস্তটাকেই আমরা বিসর্জন দিতে শুরু করলাম। কারণ আমি একটা মানুষ, একটি মানুষ, এবং আমি ভীতু মানুষ, আমি ভীরু মানুষ। যেমন করেই হোক আমার করিশ্মা, আমি যা জানি, আমরা একটা সময়, এই যে কথা বারবার উঠে আসছে, সিনেমা, সিরিয়াল, নাটক, ক্রমশ লোক কমছে। আমরা কি একবারও ভেবে দেখছি কেন লোক কমছে? আমাদের থিয়েটার এতদিন পর্যন্ত গণনাট্যের হাত ধরে গ্রুপ থিয়েটার থেকে 10 বছর আগে পর্যন্ত থিয়েটারের বিষয় ছিল প্রধান।
বিষয়ের উপর নির্ভর করে আমাদের থিয়েটার। সেখানে একটি দর্শক থিয়েটার দেখতে এলে তিনি তাকে খুঁজে পেতেন, তার সমস্যাকে খুঁজে পেতেন, তার জীবনকে খুঁজে পেতেন। তিনি এখন এলে তিনি তাকে আর খুঁজে পান না। এখনকার থিয়েটারে বিষয় নেই, ডিজাইন আছে, ডিজাইন নির্ভর থিয়েটার। আমরা বারে বারে আক্ষেপ করছি যে বঙ্কিম স্মৃতিসংঘ যে বিষয় নিয়ে আজকে নাটকের আলোচনা করেছেন, যে বিচ্যুতির কথা বলছেন, আমার থিয়েটারে সমাজের নানা বিচ্যুতিকে কেন আমি দেখতে পাচ্ছি না? কারণ সেই বিচ্যুতির কথা আমি আর আজ বলি না। কারণ আমার থিয়েটার গ্র্যান্ড সর্বস্ব থিয়েটার। অনেক দল আছে, আমি ইউনিটি মালঞ্চর কথাও বলছি, আমরাও গ্র্যান্ড পাই, কিন্তু আমার দলে যে সমস্ত লোকরা রয়েছে তারা অধিকাংশই বেকার, অন্য আর কিছু করেন না। ফলে আমাদের থেকেও এমন মানুষ আছেন যারা চাকরি বাকরি করেন, তারাও তো সাহস দেখাতে পারছেন না। তাদের অনুদান না পেলে কিচ্ছু যায় আসে না। আমার কাছে এমন অনেক দলের উদাহরণ আছে যাদের অনুদান না পেলে কিচ্ছু যায় আসে না, তারা সাহস দেখাতে পারছেন না। নতুন প্রজন্ম থিয়েটারে অতটা উৎসাহিত হচ্ছেন না, বা তিনি কোনো দলে থাকতে চাচ্ছেন না। এই যে গ্রুপ থিয়েটার বন্ধ হয়ে যাচ্ছে, গ্রুপকে কেউ ভাবছে না, থিয়েটার করছে, থিয়েটারের চরিত্রকে ভালোবাসছে কিন্তু গ্রুপকে ভালোবাসছে না। এর জন্য কি আমরা দায়ী নই? ইন্ডিভিজুয়াল মানুষগুলো দায়ী নয়? অবশ্যই দায়ী, কারণ তিনিও তার 5 জনের কথা ভাবছেন না। এই যেমন করে সমস্ত রাষ্ট্র, যেমন করে বিজনেসম্যান সারা ওয়ার্ল্ড যে বিজনেসটা করতে চাইছেন, যেমন করে তিনি ভাবছেন, আমার দলের ডিরেক্টরের মনোভাবও কি তেমন হচ্ছে না? একই রোগে, একই ভাবনায় তিনি কি আক্রান্ত হচ্ছেন না? কেন আমাদের থিয়েটারে বিষয় আসছে না? কেন এই সময়ের কথা আমার থিয়েটারে উঠে আসছে না? যে নবপ্রজন্ম এই আরজিকর ঘটনার প্রেক্ষিতে পথে নেমেছে, যে ইয়ংরা পথে নেমেছে, কেন প্রবীণ বুদ্ধিজীবীরা নেই? যারা আগের সরকারকে ফেলে দিয়ে নতুন সরকারে যাকে আনলেন, যারা গিয়ে নন্দীগ্রাম ঘেরাও করলেন, যে সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী, সিনেমার আর্টিস্ট, তারা কোথায়? এবং আমাদের মতো গ্রাম মফস্বল থেকে শহরে সকলেই মিছিলে গেছেন তার মতো করে। মিছিলে পা মিলিয়েছেন সঙ্গীতের লোক, সাহিত্যিকের লোক, কবিতার লোক, নাটকের লোক, ছাত্রছাত্রী, ডাক্তাররা, সকলে। কিন্তু এই দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে যে বন্ধা অবস্থার মধ্যে আছি, একটা তো আরজিকর কাণ্ড এখন আমাদের সামনে হাজির হলো, তার জন্য যে জনজোয়ার নেমে গেল, এছাড়া এতদিন ধরে আমাদের শিল্পে, সাহিত্যে লড়াই, আন্দোলন, বিক্ষোভ অনুপস্থিত। নতুন করে কেন আমাদের নাট্যকাররা নাটক লিখতে পারছেন না? নতুন করে কেউ তেমন কবিতা লিখতে পারছেন না কেন? কেন আর নতুন করে সঙ্গীত তৈরি হচ্ছে না? প্রচুর সঙ্গীত তৈরি হচ্ছে। এই প্রজন্মের মানুষ বলছেন না, স্বর্ণযুগ, সব প্রবীণ মানুষরা বলেন যে সে সময় ভালো কবিতা হয়েছে, ভালো গান হয়েছে, নাটক হয়েছে, সব কি অতীত? এ সময় কিছু হচ্ছে না? প্রচুর হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা প্রচুর হচ্ছে। সাহসিক পদক্ষেপ কম, লড়াই, আন্দোলন নেই। সেই আদর্শ কোথায়? কারণ এই প্রজন্মের মানুষ
যারা নেতৃত্ব দিচ্ছেন সংস্কৃতিতে তাদের আস্থা হারাচ্ছেন। এমন কোনো মানুষ নেই যিনি ওই নবীনদের পথ দেখাতে পারেন, কারণ তিনিও কিন্তু অনেক ক্ষেত্রেই, ব্যতিক্রম তো আছেই, কিন্তু অনেক ক্ষেত্রেই সে উদাহরণ হিসেবে থাকতে পারছেন না প্রতিনিয়ত। কারণ আমরা এই সময় দাঁড়িয়ে কোম্পানি থিয়েটারের কথা বলছি, আমরা যে থিয়েটার এতদিন করেছি গ্রুপ থিয়েটার, সেইটাকে ভুলিয়ে দেওয়ার একটা চক্রান্তের মধ্যে আমরা রয়েছি। আমরা প্রচুর ছেলেমেয়েদের অর্থের যোগান, অর্থ বেশি করে দিয়ে ফেলেছি, সরকারি অর্থ তাদের দিয়ে প্রলোভিত করেছি, কিন্তু যেই মুহূর্ত আমাদের সামনে করোনা এসে গেল, সেই সময়ে কোম্পানির বাবুদের আর দেখা যাচ্ছে না। সেই ছেলেমেয়েগুলো এই সময় কি করবেন? যারা ফ্রিল্যান্স আর্টিস্ট, যাদেরকে একটা সময় অর্থের লোভ দেখিয়ে যার 300 টাকা পাওয়ার কথা তাকে আমি 1000 2000 হাতে ধরিয়েছি, তারা এই লকডাউনের সময় কি করবেন? তখন আঞ্চলিকভাবে আমাদের মতো অনেক ছোট ছোট সংগঠন, আমাদের যা ক্ষমতায় কুলিয়েছে, কলকাতার অনেক বড় বড় দলও এসেছেন তার সঙ্গে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 6 মাস 1 বছর প্রচুর মানুষ, ইন্ডিভিজুয়াল অনেক মানুষ এসছেন, কিন্তু সেই কোম্পানির মালিকরা কোথায়? ফলে অনেক দিন ধরে আমাদের থিয়েটার, কেন আমাদের থিয়েটার এই সময়ে দাঁড়িয়ে এই সময়ের প্রবলেম নিয়ে কোনো থিয়েটার হচ্ছে না। আপনারা অনেকেই এখানে বসে আছেন, আমাকে বলতে পারবেন এই 10 বছরের মধ্যে এই বিচ্যুতি নিয়ে, এই অবক্ষয় নিয়ে থিয়েটার খুব বেশি পারবেন না। আমরা আবার সেই উৎপল দত্তের চর্চা নিয়ে মেতে উঠেছি, আমরা বিদেশি নাটক নিয়ে বেশি মাতছি, আমরা কখনো রবীন্দ্রনাথ নিয়ে মেতে উঠছি। তারা চিরকালীন, অবশ্যই সেই প্রযোজনা করব, কিন্তু নতুন করে আর কেন লেখা হচ্ছে না? আমাদের কেন্দ্রীয় সরকারের গ্র্যান্ট আমরা নেই বলে তারা অনেক ফতোয়া আমাদের উপর জারি করছেন। তারা আমাদের স্ক্রিপ্ট দিচ্ছেন, সেই স্ক্রিপ্ট অনুযায়ী নাটক করতে হচ্ছে। সেটা অদল বদল করে নেওয়ার স্বাধীনতা থাকছে, আমরা আমাদের মতো করে করেছি। যখন যা নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ পালন করা হচ্ছে, কিন্তু এতটা কেউ সাহস দেখাতে পারছেন না যাদের ক্ষমতা আছে। আমরা তো ছোটখাটো মফস্বলের দল, আমাদের কি এমন ক্ষমতা আছে? কিন্তু বড় দলরা, প্রতিষ্ঠিত দলরাও সাহস দেখাতে পারছেন না যে ওই গ্র্যান্টের টাকা না নিলে তিনি থিয়েটার করতে পারবেন, এমন সাহস তারা দেখাতে পারছেন না। ফলে গ্রাম মফস্বলের নাট্য দলরাও সেই সাহস করতে পারছেন না। তাহলে ভয়টা কোথায়? কোন চর্চায় আমরা নিজেদের নিয়োজিত করছি? তাহলে আমরা যদি পরের ওপর এতটা নির্ভরশীল হয়ে যাই, তাহলে থিয়েটারে বর্তমান সময়ের বিচ্যুতির কথা কিভাবে আসবে? আশা কি সম্ভব? বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধে থিয়েটার করার সাহসকে দেখাবেন, তাহলে তো 50,000 টাকার অনুদান বন্ধ হবে। যেখানে আজকের আয়োজক সংস্থা বর্তমান সময়ের বিচ্যুতির কথা, তার প্রতিফলন থিয়েটারে চাইছেন, সেটা কি সম্ভব? সেটা সম্ভব হবে না যতক্ষণ না আমরা আমাদের সামনে প্রলোভনগুলো ত্যাগ করতে পারবো।
অতীতে আমরা যে সমস্ত থিয়েটার দেখেছি বা যারা থিয়েটার করেছেন, যারা সাহসিকতার পরিচয় দিয়েছেন, যারা একটা নীতি আদর্শকে সামনে রেখে চলেছেন, সেই নীতি থেকে এক পা সরে যাননি, তাদের সামনে কি সেই সময় কোনো প্রলোভন ছিল না? সর্বদাই সময় উপযোগী প্রলোভন ছিল। এখন এই প্রলোভনের আর্থিক মূল্য বেড়েছে, তখনও কোনো না কোনো ভাবে সেই প্রলোভন ছিলই। চিরটা কালই ভালো মন্দ একই সঙ্গে মিলেমিশে চলে, কিন্তু তথাপি সেই মানুষগুলোর আদর্শ, তাদের দৃঢ়তা, তাদের সাহসিকতা, সেটা আমরা দেখাতে পারছি না। এটাই এই সময়ে সমাজের বিচ্যুতির থেকে মানুষের বিচ্যুতি বলে আমি মনে করি। আর সমাজটা গড়ে মানুষ, সেই মানুষের যদি আত্মশুদ্ধি না ঘটে, জগৎ বদলাতে পারে না। প্রত্যেকটা ইউনিক ইন্ডিভিজুয়াল মানুষ সেইটা একত্রিত হলে সমষ্টিগত মানুষ, তারও বৃহত্তর রূপ সমাজ, তারও বড় রাজ্য, তারও বড় দেশ। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি ঠিক না হন, মানুষ যদি না বোঝেন কোথায় আমার ব্যর্থতা, কোথায় আমার সফলতা, তাহলে সময়ের কথা থিয়েটারে আসবে না। আর এই গ্রাম মফস্বলে থিয়েটারের বড় ক্ষতির জায়গা নাট্য প্রতিযোগিতা মঞ্চ উঠে যাওয়া, বিশাল বড় ক্ষতির জায়গা। কেন ক্ষতির জায়গা? সেখানে যারা বিচারকে বসতেন এবং দর্শকরাও প্রস্তুত থাকতেন, এমন বিষয়ে তারা থিয়েটার দেখতে চাইতেন, তিনি সব সময় চাইতেন সমাজের কথা, মানুষের কথা, রাজনীতির কথা। সমাজ তো রাজনীতি, অর্থনীতি, প্রাকৃতিক বিপর্যয়, তাকে বাদ দিয়ে সামাজিক কোনো কথা হবে না, সামাজিক কোনো থিয়েটার হবে না, সমাজের কথা উঠে আসবে না। প্রতিযোগিতা মঞ্চে সব সময় বিষয় গুরুত্ব পেত, আঙ্গিক পরে। আমাদের থিয়েটার ছিল দৈনিক থিয়েটার। সেই দৈনিক থিয়েটারের বিষয়ের জোর এত ছিল, সেই বিষয় নির্বাচনের উপরেই একটি দল প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতো। বিষয়, সেই বিষয়কে সরিয়ে দিয়ে আমরা সিনোগ্রাফি, উৎপল দত্তের সময় সিনোগ্রাফি ছিল না, শম্ভু মিত্রের সময় সিনোগ্রাফি ছিল না, ডিজাইন ছিল না। এখন আলোর ডিজাইন, তকমা, থিয়েটারের মধ্যে আমরা তকমা বসিয়ে সেল করছি থিয়েটারকে। উৎপল দত্তের কল্লোলে আমরা মঞ্চসজ্জা পাইনি, আলোড়ন সৃষ্টিকারী মঞ্চসজ্জা, তখনকার ওই রকম আলো পাইনি। তাপস সেনের আলো, খালেদ চৌধুরীর সেট, বিশাল বিশাল পেয়েছি। তখন তো ওনাদের ওই রকম লেভেল লাগাতে হতো না। সিনোগ্রাফি, ডিজাইন, এখন আলোর ডিজাইন হয়। তাপস সেন ঘটি বাটি দিয়ে ডিজাইন তৈরি করে দেখিয়ে গেছিলেন। এখন আমরা বলছি ডিজাইন। এখন থিয়েটারে কি হচ্ছে? চট, বাঁশ, দড়ি আর ধুয়ো। 10খানা কলকাতার নাটক দেখতে গেলে আপনি দেখবেন শুধু ধুয়ো উঠছে, সারা মঞ্চ জুড়ে ধুয়ো। ধুয়ো থাকবে, তার বিষয় অনুযায়ী তো থাকবে। বিষয় কোথায়? নৈহাটিতে বসে কলকাতার সমস্ত নাটকের স্বাদ আস্বাদন করি, A to Z। এবারের উৎসবে 10খানা নাটক এসছে, 10টাই ধুয়ো। কলকাতায় যাচ্ছি নাটক দেখতে, ধুয়ো, সব ধুয়ো ধুয়ো ধুয়ো। ওই যে অন্ধকার, সঞ্চালক বললেন অন্ধকার, অদ্ভুত আধার নেমেছে, তাই তারা কুয়াশাচ্ছন্ন করে রাখছে গোটা পৃথিবীকে। বিষয়ের কথা নেই, বিষয়ের কথা নেই। উৎপল দত্ত করলে বেশ আন্দোলনও করা হলো, আবার এই সময়ের কাউকে চটানোও হলো না, সেফ সাইডে আছি।
সময়ের কথা, যদি আমার বিচ্যুতির কথা, মানুষের জীবন যন্ত্রণার কথা, আমি যদি থিয়েটারকে দর্পণ বলি, সেই দর্পণে আমার ক্ষত বিক্ষত চেহারাটা তো ফুটে উঠবে। আমরা সেই বিষয় থেকে মানুষকে ভুলিয়ে দিচ্ছি। সিরিয়ালের মতো চরিত্র আমার নাটকের কর্মীদের হয়েছে। সিরিয়ালে ঘুম থেকে উঠে এলেও তারা দেখবেন চড়া মেকআপ, হাত ভর্তি গয়না, গলায় 5খানা সোনার চেন, মানে ঝকঝকে তকতকে সব। দুঃখের কোন দৈন্যদশার দৃশ্য সিরিয়ালে পাবেন না, কোনো দুঃখ নেই, মানুষ ঝা চকচকে। আমার থিয়েটারেও তাই। কথা ছিল তো থিয়েটারে অন্য একটা কিছু লোকে আস্বাদন করতে আসবে, থিয়েটার একটা অন্য বিষয় দেখতে আসবে, যা সিনেমায় পাবে না, যা সিরিয়ালে পাবে না। জলজ্যান্ত মানুষের, দুপ্রান্তের মানুষ, জ্যান্ত মানুষ, জ্যান্ত মানুষের সঙ্গে ইন্টারাকশন হবে। কোথায় গেল? আমাদের থিয়েটারও ম্যাজিক হয়ে গেল, আলোর ঝকঝকে তকতকে। চতুর্দিকে আমরা যেমন দেখছি ঝা চকচকে রাস্তা, 4 লেন 6 লেন, গাড়ি চলে যাচ্ছে দ্রুত গতিতে। আমার থিয়েটারও চলে এলো, যা কাঙ্ক্ষিত ছিল না। আলোয় আলো, সমস্ত ঝক বাড়িতে। এখান থেকে যখন দর্শক বেরোচ্ছে, বললেন কিচ্ছু বুঝতে পারেননি, বুঝতে পারছেন না, হয়তো তারা বোঝাতেও চাইছেন না, বোঝানোর দরকার পড়ছে না। এবং সেই নাটক এবারের উৎসবে 1,20,000, 1,80,000, সব থেকে যেই প্রযোজনাটি এখানে কম দামে এসছে সেটি 50,000, সবই 80 থেকে 1,20,000 মধ্যে। সেখানে অভিনয় খুশি করতে পারছে না, কারণ এখানে সমস্ত ফ্রিল্যান্স আর্টিস্ট। অভিনেতার এমন কোনো চরিত্র নেই যে চরিত্র তার কাছে চ্যালেঞ্জিং, এমন কোনো চরিত্র নেই সেই চরিত্রের মধ্যে সে নিজেকে দেখতে পান। তিনি তো ভান করছেন, আমরা অভিনয় ভান করি, এটা তো ভেতরেও ভান, বাইরেও ভান, দুটোই ভান হচ্ছে। রক্ত মাংসের মানুষ নেই। এই থিয়েটার আমাদের দর্শক দেখতে চান না, চান না। কারণ যখন করোনা কালে থিয়েটার বন্ধ ছিল, এই যে আমাদের নানান রকম বিচ্যুতির কথা বলছি, যেগুলো থিয়েটারে আসছে না, সম্ভাবনার কথা, সেই সময় যখন আমরা থিয়েটারে যেতে পারছিলাম না, গৃহবন্দী ছিলাম, সেই সময় যখন একটু বিপদ থেকে আমরা মুক্তির দিকে যাচ্ছি, একটু স্বাভাবিক হচ্ছে, তখন সারা মফস্বলে অনেক ছোট ছোট বাড়ি, অনেক ছোট ছোট স্পেস, তারা প্রত্যেকে তাদের মতো করে ইন্টিমেট স্পেস করে ফেলেছেন। কেউ ছাদের ওপরে করেছেন, কেউ একটু তার হল ঘরে করেছেন, কেউ বিয়ে বাড়িতে দাঁড়িয়ে বিয়ে বাড়ির মধ্যে সেই ঘরকে নিয়ে তার মতো করে ইন্টিমেট স্পেসে থিয়েটার করছেন। অনেক সেই সময়ে যে মানুষ যন্ত্রণায় আছে, মানুষ আটকে পড়েছেন, নাট্যকর্মীদের অবস্থা কি, সাধারণ মানুষের অবস্থা কি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সব বন্দী। ফলে সেই সময়ও আমাদের গ্রাম মফস্বলের বন্ধুরা তাদের মতো করে থিয়েটারকে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন ছোট ছোট ক্ষেত্রে। তারপরে যখন আবার হলগুলো সব খুলে গেল, আবার ধীরে ধীরে থিয়েটার হতে শুরু করলো, দেখবেন যে লোকের সংখ্যা কম। কলকাতার অধিকাংশ নাট্য দলের লোকজনরা যারা যত বেশি করে থিয়েটার করতেন, একাডেমি নিতেন, তারা একাডেমি ভাড়া করছেন না।
কারণ তারা তো লসের থিয়েটার করতে অভ্যস্ত নন, তারা তো সবসময় লাভের থিয়েটার করার কথা ভেবেছেন। যারা বেশি মাত্রায় ডেট পান তারা সেই ডেটকে কমিয়ে দিয়ে এখন তারা সিরিয়াল মুখী। যারা একটা সময় অন্য অন্য নাট্যকর্মীদের যারা একটু যোগ্যতায় কম, যাদের যেতে দিতেন না, এখন দলের মাথারাই সিরিয়াল করছেন। এই বিচারিতায় ভরে গেছে আমাদের সংস্কৃতি জগৎ। সেইখানে দাঁড়িয়ে বঙ্কিম স্মৃতি সংঘের মতো একটি সংগঠন যারা ভাবছেন যে এই সময় দাঁড়িয়ে এই সময়ের বিচ্যুতি থিয়েটারে আসবে বা এই বিচ্যুতি থিয়েটার কিভাবে দেখবে, থিয়েটারের মানুষ কিভাবে দেখবে, কিন্তু সেই বিচ্যুতি কোনোভাবেই থিয়েটারে উঠে আসছেন না। হ্যাঁ, এমন আছে যে অনেক প্রবীণ নাট্যকাররা যারা আজ বেঁচে নেই, যেই সময়টায় তারা এই নাট্য আন্দোলনটাকে জাগিয়ে রেখেছিলেন, থিয়েটার যে একটা আন্দোলন হতে পারে তারা সেই নাটক লিখে দেখিয়েছিলেন এবং মরিয়া হয়ে মানুষ সেই নাটক দেখেছেন। এবং কলকাতাতে যে গ্রুপ থিয়েটার গণনাট্যের হাত ধরে হয়েছিল তার ঢেউ এসে পড়েছিল গ্রাম মফস্বলে এবং অজস্র অজস্র নাটকের দল তৈরি হয়েছিল, ডিরেক্টর তৈরি হয়েছিল, নাট্যকর্মী তৈরি হয়েছিল, আলোকশিল্পী তৈরি হয়েছিল। সেইগুলো কিন্তু সেই সম্ভাবনাগুলো ক্রমশ কমছে। তাই আমার মনে হয় যে আবার গ্রাম মফস্বলের প্রতিযোগিতা মঞ্চগুলোকে জাগিয়ে রাখা, জাগিয়ে তোলা খুবই জরুরি। এবং আমাদের মতো যে সমস্ত নাটকের দল আমরা যারা উৎসব করি তাদের মনে হয় আবার ঘুরে আসাটা দরকার। উৎসব নয়, প্রতিযোগিতা। একটা সময় কিন্তু আমরা প্রতিযোগিতার বিচার ব্যবস্থার অনেক গোলযোগের কারণে এমন একটা স্লোগান হয়েছিল যে প্রতিযোগিতার পরিবর্তে উৎসব। কিন্তু উৎসবে এসে দেখা যাচ্ছে যে আমরা কোথাও যেন বিষয় থেকে সরে যাচ্ছি। নাটকের জন্ম যেখান থেকে নাটকের আন্দোলন, সেইখান থেকে সরে আসছি। কিন্তু আশার আলো যে প্রচুর অভিনেতা আছে গ্রাম মফস্বলে, তারা যে অভিনয় করতে আগ্রহী নন তা নয়। তা যদি হতো তাহলে এত দলের জন্ম হতো না। নানান রকম বিচ্যুতি আছে, সমাজের বিচ্যুতি, দলের ভেতরের বিচ্যুতি। শুধু সমাজের বিচ্যুতি না, সেই সমাজের মধ্যে দল পড়ে, ফলে অনেকগুলো বিচ্যুতি একসঙ্গে রয়ে গেছে। সেইটাকে যদি আমরা কোথাও কোথাও আমাদের বিচ্যুতিগুলোকে মার্ক করে একটু শুধরে নেওয়ার ব্যবস্থা করি। অভিনেতা অভিনেত্রী প্রচুর রয়েছে, তারা ছড়িয়ে ছিটিয়ে একই অভিনেতা 12-14টা দলে অভিনয় করছেন। ফলে শুধুমাত্র রিহার্সাল আর তার শোটা, এইটুকুনি কাজকেই সে মাথায় রাখছে। বাকি আর কোনো কাজ, কোনো ভাবনা, কোনো আদর্শ, সমস্ত কিছু তিনি বিভিন্ন ডিরেক্টরের আন্ডারে এই অভিনেতারা পড়ছে। প্রতিটা দিন এক একজন ডিরেক্টর, এক একজন ভাবনা, এক একজন মতাদর্শ। ফলে এই নতুন প্রজন্ম ঘেটে যাচ্ছে। কারণ আমি অনেক নৈহাটিতে অল্প বয়সী অভিনেতারা আছেন, তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বিভিন্ন ভাবনায় ভাবিত, আক্রান্ত বটে। কারণ তারা বলছেন যে তারা 18টা দলে অভিনয় করেন, 18 রকমের মতাদর্শের লোকের সঙ্গে তারা প্রতিনিয়ত বাস করছেন। ফলে এই যে এক ছাতার তলায় থাকলে যে শিক্ষা, যে আদর্শ, যে নীতিবোধ, যে কর্তব্য, সেইটা যদি সরে যায় একজন মানুষের থেকে, সে তিনি যে পেশায় থাকুন, ডাক্তারি হন, শিক্ষকই হন, রাজনীতিবিদই হন, নাট্যকর্মী হন,
যদি আমার ভেতর থেকে আমার মনুষ্যত্ব, আমার আদর্শ, আমার কর্তব্য সব যদি সরে যায়, তাহলে ভালো অভিনেতাও হওয়া যায় না, কোনো ক্ষেত্রেই ভালো কিছু হওয়া যায় না বলে আমার বিশ্বাস। ফলে সমাজের বিচ্যুতির সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের আত্মশুদ্ধির দরকার। সেটা ঠিকঠাক করতে পারলে মনে হয় সমাজের বিচ্যুতি যাবে, সমাজটা আরো আরো সুন্দর হয়ে উঠবে। এই কথা বলে আপনাদের সকলকে